আরাফ, এই হচ্ছে রুদ্র, আর এইটা রুদ্রের ফ্রেন্ড তুর। আর রুদ্র, তুর, এটা আমার হাজবেন্ড আরাফ। আর দেখো, এটা আমার মেয়ে আবিহা। রুদ্র আবিয়ার দিকে দৃষ্টি দিল। কি সুন্দর ফুটফুটে বাচ্চা, চেহারা পুরো সাবিয়ার মতো হয়েছে, চোখগুলো খুব মায়াবী। সাবিয়ার পরিপূর্ণ জীবন। রুদ্র তো সাবিয়ার ভালোই চেয়েছিল। সাবিয়াকে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক ভালো আছে। যাক, সাবিয়া ভালো আছে এতেই অনেক। আরাপ রুদ্রের দিকে হাত বাড়িয়ে বলে, হাই রুদ্র, সাইবার কাছে তোমার গল্প অনেক শুনেছি। তোমাকে দেখার ইচ্ছেটা আজ পূরণ হয়ে গেল। আমার গল্প শুনেছেন মানে? সাবিয়া কি বলেছে? হুম, আমি সবই জানি। সাহিবা সব আমাকে বলেছি। তুমি কিন্তু সাহিবাকে ভুল বুঝেছো। দোষ কিন্তু একার সাহিবারই ছিল না। যাই হোক, আমার মনে হয় তোমাদের কথা বলা উচিত। আই থিঙ্ক তোমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝিটা সৃষ্টি হয়েছে সেটা মিটে যাবে। যাই হোক, সাহিবা, তোমরা কথা বলো, আমি সামনেই আছি। এইটা বলে আরাব আবিয়াকে নিয়ে সেখান থেকে প্রস্থান করলো। তোর ভাবছে আসলেই সাবিয়ার ভাগ্য আছে বলতে হবে। কয়টা হাজবেন্ডে বা পারবে সব কিছু জেনে আবার নিজের বউকে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে দিতে। সেখানে আরাব কথা বলতে দিয়ে নিজে সরে গিয়েছে। সত্যি অবাক করার বিষয়। এখন তুরেরও কি এখান থেকে সরে যাওয়া উচিত? মনে হয় উচিত, তাই তুর বলল। আচ্ছা, তোমরা কথা বলো, আমি আসছি। রুদ্ধ বলল। না তোর, তুমি এখানেই থাকো, কোথাও যাওয়া লাগবে না। সাবিয়া বলল। হ্যাঁ তু, তুমি থাকো। আমার মনে হয় তোমারও জানা উচিত। হয়তো তুমিও আমাকে ভুল বুঝেছো, তাই তোমারও কথাগুলো শোনা উচিত। আচ্ছা তোর, তুমি নিশ্চয়ই আমাদের রিলেশন কিভাবে হয়েছে তাই জানো? হুম, জানি। সাবিয়া বলল। হুম, তোর একটা কথা জানো তো, আমাদের রিলেশনটা বন্ধুত্ব থেকে শুরু হয়। প্রথমে বন্ধুত্ব রিলেশন শুরু করেছি বলে যে লুতুপুতুর টাইপ রিলেশন হবে তা কিন্তু নয়। শুধু নামের রিলেশন ছিল। রিলেশনের আগে বা পরে পার্থক্য এইটুকুই ছিল যে রিলেশনের আগে রুদ্র আর আমি একে অপরকে বলিনি ভালোবাসি, শুধু এটুকুই। আর না হলে আমাদের সম্পর্কটা বন্ধুর মতোই ছিল। হ্যাঁ, আমি রুদ্রকে ভালোবাসতাম, রুদ্রকে হারানোর ভয়ও পেতাম। বাবা যখন আমার জন্য পাত্র দেখা শুরু করবে তার আভাস পেয়েছিলাম, তখনই আমি রুদ্রকে জানাই। কিন্তু রুদ্র সেইভাবে পাত্তা দেয়নি। তার মতে সে এখন বেকার, সে কিভাবে তার ফ্যামিলিকে জানাবে। অথচ রিলেশন করার সময় এই কথা তার মাথায় আসেনি। সে আমাকে বলল, তোমাকে কি এত তাড়াতাড়ি বিয়ে দিবে নাকি? তোমার ফ্যামিলি এমনিতেই বলেছে? কিন্তু আমি তো আমার ফ্যামিলিকে চিনি। রুদ্রকে আমি অনেক বুঝিয়েছিলাম যে আমার ফ্যামিলি মজা করার মানুষ না। যদি সত্যি অন্য কোথাও আমার বিয়ে দিয়ে দেয় তখন কি হবে? রুদ্র আমার কথাটা সেদিন হিয়ালি করে উড়িয়ে দিয়েছিল। সে বলল, যখন এটা তখনই দেখা যাবে। আমি নাকি শুধু শুধু চিন্তা করছি। তবে আমি তাকে সেদিনও বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। দিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পরে জানতে পারলাম বাবা নাকি অনেক আগে থেকেই তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছেন। অথচ সে কথা আমি জানতামও না। যেদিন আমি এই কথাটা জেনেছি তার ঠিক একদিন আগে রুদ্রের সাথে আমার রাগ করে কথা বলা বন্ধ হয়, তাও এই বিয়ের ব্যাপার নিয়ে। আমি রুদ্রকে সেদিনও বলেছিলাম একটু সিরিয়াস হও আমাকে নিয়ে, তুমি তোমার ফ্যামিলিকে জানাও। তার সেদিনও সে একই কথা, আমি নাকি আগে আগে বেশি ভেবে ফেলছি। এখন সে কিভাবে তার ফ্যামিলিকে জানাবে? আরও অনেক কথা। এক পর্যায়ে আমি জেদ করে তাকে অনেক কথা শুনিয়ে দিয়ে ফোন রেখে দেই। আর রুদ্রও জিদ করে আমাকে ব্লক মেরে দেয়। আমাদের টোটালি কথা বন্ধ ছিল। বাবা যেদিন তার পছন্দ করা ছেলের কথা বলেছিলেন সেদিন আমি বাবার চোখে মুখে উচ্ছ্বাস দেখেছিলাম। আমি কিভাবে বাবার এই খুশির মাঝে রুদ্রের কথা বলতাম। রুদ্র তার ফ্যামিলির কথা ভেবে আমার কথা বলতে পারবে না। আমারও তো অধিকার আছে আমার ফ্যামিলির কথা ভাবার।
তাই সেদিন রুদ্রের সাথে জিদ করেই আমি বাবাকে বলেছি যে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। বাবা আমার কথা শুনে সেদিন যে কতই না খুশি হয়েছিলেন। যথারীতি বিয়ের আয়োজন করা হয়। রুদ্র আমার ফেসবুক আইডি, ফোন নাম্বার সব ব্লক লিস্টে ফেলে রেখেছিল, যার জন্য আমি তাকে এই বিষয়ে কিছুই জানাতে পারিনি। আসলে জানাতে চাইনি। জানাতে চাইলে অন্য উপায়েও জানানো যেত, বাট তার প্রতি আমার বড্ড অভিমান জমেছিল। কিন্তু আমার গায়ে হলুদের দিন রুদ্র কোনোভাবে জেনে যায়। তাই গায়ে হলুদের দিন সকালে সে আমার কাছে ছুটে আসে। কিন্তু তখন আমার কিছুই করার ছিল না। আমার সম্মতি শুনেই তো আমার ফ্যামিলি বিয়ের আয়োজন করেছে। তাহলে আমি কি করে তাদের অসম্মান করে রুদ্রের হাত ধরে পালিয়ে আসতাম? সেদিন রুদ্র আমাকে বলেছিল সে ফ্যামিলিকে রাজি করাবে, কিন্তু তখন তো বড্ড দেরি হয়ে গিয়েছিল। আমার হাতে কিছুই ছিল না। তো তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি করতে এরকম একটি পরিস্থিতিতে? তুর বলল। আমি এরকম পরিস্থিতি আসতে দিতাম না। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে শত রাগ অভিমান ভুলে যে করেই হোক রুদ্রকে আগে জানাতাম, আর বাবাকে বলতাম একটু সময় দিতে। তারপর রুদ্রকে জানানোর পর দেখতে চাইতাম রুদ্র কী করতো। রুদ্র যদি তার ফ্যামিলিকে মানিয়ে নিতে পারতো তাহলে আমিও যে করেই হোক আমার ফ্যামিলিকে মানাতাম। আপু জানেন তো, জিদের বশে করা কাজ কখনোই মঙ্গল ডেকে আনে না। আপনি যদি সেদিন জিদ না করে রুদ্রকে সব কিছু বলতেন, হ্যাঁ, রুদ্রকে আপনি বলেছেন শুধুমাত্রই আপনার ধারণার ভিত্তিতে, কিন্তু যখন ধারণাটা সত্যি হয়ে গিয়েছিল তখন রুদ্রকে জানানো উচিত ছিল। তখন যদি রুদ্র বলতো সে তার ফ্যামিলিকে বলতে পারবে না, তাহলে তখন আপনি আপনার ফ্যামিলির পছন্দ করা ছেলেকে বিয়ের জন্য হ্যাঁ করে দিতেন, হ্যাঁ বলে দিতেন। আমি বুঝতে পারছি আপু, আপনি হয়তো অনেক সুখে আছেন, আরাফ ভাইয়া আপনাকে অনেক ভালো রেখেছে, কিন্তু তাও তো আপু, হঠাৎ যখন রুদ্রের কথা আপনার মনে পড়ে তখন বুকে কি চিনচিনে ব্যথা অনুভব হয় না? তখন কি মনে হয় না আপনার সেদিন জিদ করাটা একেবারেই উচিত হয় না? সাবিয়া চুপ করে থেকে বলল। আচ্ছা, তোর সব ভালোবাসা কি পূর্ণতা পায়? কিছু কিছু ভালোবাসা থাকে না অপূর্ণতায়। আমার ভালোবাসাও না থাকুক না অপূর্ণতায়। রুদ্র এতক্ষণ মুখ খুলল। সাবিহা, সেদিন যদি আমাকে জানাতা তাহলে হয়তো আজকের দিনটা অন্যরকম হতো। তুমি হয়তো আজ আমার পাশে থাকতে। হ্যাঁ, সেদিন তোমার সাথে রাগ করে ব্লক মেরে দেই। তুমি সেদিন আমাকে অনেক হার্ট করে ফেলেছিলে, যার জন্য বাধ্য হয়ে এই কাজ করতে। কিন্তু বিশ্বাস করো, তোমাকে ব্লক মেরে আমি একটুও ভালো ছিলাম না। আমার মনেও তোমাকে হারিয়ে ফেলার ভয় জেগেছিল। তাই আমি মাকে যেয়ে তোমার কথা বলি। মা প্রথমে একটু অমত পোষণ করেছিল, কারণ আমার এখন পড়াশোনার দিকে ফোকাস করার সময়। এত তাড়াতাড়ি কেন আমি এসবে জড়ালাম? তখন আমি মাকে বলি আমাদের বিয়ে পড়িয়ে রাখতে। তুমি তোমার বাসায় থেকে পড়াশোনা করবে, আর আমি আমার বাসায় থাকবো। আর যখন আমি প্রতিষ্ঠিত হব তখন তোমাকে আমি আমার বাসায় নিয়ে আসবো। কিন্তু আমি তোমাকে অন্য কারোর হাতে দেখতে পারবো না। তখন মা রাজি হয়ে গিয়েছিল। মা বলেছিল বাবাকে বিষয়টা জানাবে। বাবা কোনো এক কাজে শহরের বাইরে গিয়েছে। মা বলেছিল বাবা আসলেই বাবাকে জানানো হবে। আমি ভেবেছিলাম ব্লগটা খুলে তোমাকে জানাবো, কিন্তু তোমার সাথে রাগ করেছিলাম। তাই ভেবেছি বাবা যেদিন আসবে সেদিন বাবা মাকে নিয়ে তোমার বাসায় যাব বিয়ের প্রপোজাল নিয়ে। হঠাৎ যেয়ে তোমাকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই তুমি আমাকে সারপ্রাইজ করে দিলা। আমাকে তোমার বিয়ের কথা মাহাত জানিয়েছিল। সে তোমার একটা বান্ধবীর কাছ থেকে জানতে পেরেছিল। আমি কথাটা জানতে পেরেই মাহাদ, শান্ত আর নাইমকে নিয়ে ছুটে যায় তোমার কাছে। কিন্তু ততক্ষণে কিছুই করতে পারলাম না। হেরে গেলাম আমি। অভিমানের কাছে হেরে গেলাম, জিদের কাছে হেরে গেলাম, ভালোবাসার কাছে হেরে গেলাম। সেদিনে করা ভুল আর তোমার মুখে শোনা কথা ভালোবাসি না রুদ্ধ, এই দুইটা জিনিস এখনও ভালো থাকতে দেয়নি। আমার বারবার মনে হয় আমি অন্য কাউকে ভালোবাসলে তোমাকে ঠকানো হবে, তাই কাউকে ভালোবাসার ইচ্ছেও জাগেনি কখনো। রুদ্রের কথা শুনে তুর পুরো স্তব্ধ, আর সাবিয়ার কপাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তৎক্ষণাৎ সে অশ্রু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল। একটা জিদের কারণে আজকে তাদের এই দিনে এসে দাঁড়াতে হলো। তবে সে যাকে বিয়ে করেছে সে তাকে খুব ভালোবাসে।
খুব যত্ন করে, কিন্তু তাও তো ভালোবাসার মানুষটাকে না পাওয়ার আক্ষেপ তো থেকেই যায়। সাবিয়া বলল, দেখো রুদ্র, ভুল আমাদের দুজনেরই ছিল। দুজনে জিদের বসে করা ভুলের জন্য আজও আক্ষেপ করতে হয়। তবে এভাবে নিজের জীবনকে অগোছালো রাখলে তো হবে না। সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখো, আমি কি সুন্দর নিজের সংসার গুছিয়ে নিলাম। হাজব্যান্ড, বেবি সবাইকে নিয়ে খুব ভালো আছি। আমি জীবনে সত্যি অনেক ভালো একজন হাজব্যান্ড পেয়েছি। সে আমাকে অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে। তুমিও নিজের জীবন এগিয়ে নাও। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। যা আমাদের ভাগ্যে ছিল না তা নিয়ে আফসোস করে লাভ আছে বলো? আমি যদি তোমার উপর অভিযোগ রাখতাম তাহলে তুমি কাউকে ভালোবাসলে সেটা ঠকানো হতো। কিন্তু সত্যি বলছি, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। আমি কোনো এক সময় তো তোমার অনেক ভালো একটা বন্ধু ছিলাম। সে বন্ধুত্বের অধিকার থেকে তোমার কাছে একটা আবদার করছি। এগিয়ে যাও তুমি, প্লিজ রুদ্র। নিজের জীবনকে এভাবে থামিয়ে রেখো না। তারপর সাবিয়া তুরের দিকে তাকিয়ে বলল। তুমি রুদ্রকে খুব ভালোবাসো, তাই না? তুর কিছুটা অবাক হলো। সাবিয়া বলল, ভাবছো তো আমি কি করে বুঝলাম? আমি তোমার চোখে রুদ্রের জন্য ভালোবাসা দেখেছি। রুদ্র যখন আমাদের রিলেশনের কথা বলতেছিল তখন তোমার মন খারাপ হতে দেখেছি। কারণ নিজের ভালোবাসার মানুষের মুখে অন্য কোনো মেয়ের কথা শুনতে কারোরই ভালো লাগে না, খুব কষ্ট হয়। এটাই স্বাভাবিক। তারপর সাবিয়া রুদ্রের দিকে তাকিয়ে বলে, রুদ্র, তোর কিন্তু খুব মিষ্টি একটি মেয়ে, আর ওর কথাবার্তা যথেষ্ট ম্যাচুরিটি রয়েছে। আর তোর যেহেতু তোমাকে ভালোবাসে, আমার মনে হয় তাকে মেনে নেওয়াই শ্রেয়। ওর মতো মিষ্টি একটি মেয়েকে এভাবে কষ্ট দিও না। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, অনেক কথাই বলে ফেললাম। কিছু ভুল বলে ফেললে মাফ করে দিও। আর রুদ্র, সরি, আমি কখনোই তোমাকে ঠকাতে চাইনি। আসি, ভালো থেকো। আর তুমিও ভালো থেকো। তুর বলল। আপু, তুমি আমাকে মাফ করে দিও। আমি না জেনে তোমাকে কিছু কথা শুনিয়ে দিয়েছিলাম, তাই সরি। সাবিয়া বলল, আরে সরি বলছো কেন? তুমি তো না জেনেই বলেছো। আমি কিছুই মনে করিনি। ভালো থেকো মিষ্টি মেয়ে। রুদ্র সাবিয়াকে বলল, এতদিন তোমার প্রতি অভিযোগ ছিল, না জেনেই অভিমান পুষে রেখেছিলাম। আজ আর কোনো অভিযোগ নেই তোমার প্রতি। আর সরি, আমাকে মাফ করে দিও। আর খুব ভালো থেকো। সাবিয়া বলল। হুম, আসি তাহলে। বাই। এই কথা বলে সাবিয়া সেখান থেকে প্রস্থান করলো। সাবিয়া যাওয়ার পর তুর দেখলো রুদ্রের মন খারাপ। তাই রুদ্রের মন ভালো করার একমাত্র ওষুধ ওকে খেপানো। তাই তুর রুদ্রকে বলল, দেখলেন তো, সাবিয়া আপু বলে গেল আমি খুব মিষ্টি একটি মেয়ে। শুধু আপনিই আমাকে চিনতে পারলেন না। যাই হোক, এখন তো আর আপনি আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। এখন তো আমাকে ভালোবাসতে আপনার আর কোনো প্রবলেমই নেই। নাকি আমি ছাড়া আবার অন্য কোনো মেয়েকে মনে ধরেছে? তুরের কথা শুনে রুদ্র তার ভ্রুযুগল কুঁচকে বলল, কী ভাষায় কথা বলতেছো? আর শুনো, এত লাফিও না। এত খুশি হওয়ার কিছু হয়নি। এটা মাথায় রেখো, দরকার পড়লে কোনো পাগলকে বিয়ে করব। তাও তোমার মতো বাচাল মেয়েকে বিয়ে করব না। হ্যাঁ। রুদ্রের কথা শুনে তুর হাসবে না কাঁদবে বুঝতে পারল না। শুধু মাথায় হাত রেখে ভাবতে রইল। রুদ্র পাগলকে বিয়ে করতে রাজি, অথচ তাকে নয়। আসলেই কি সে বাচালের ন্যায় বেশি কথা বলে? দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। সেদিন সাবিয়ার সাথে দেখা হওয়ার পর থেকে রুদ্র কেমন একটু পরিবর্তন হয়ে গেল। আগে যেমন তুরের সাথে সে খারাপ ব্যবহার করত, এখন আর খারাপ ব্যবহার করে না। তুর আর রুদ্রের সম্পর্কটা একটু বন্ধুর মতোই হয়ে গেছে। রুদ্র নিজে থেকে তুরের খোঁজ নেয়, আবার মাঝে মাঝে ফোনও দেয়। যদি শুনে তুরের মন খারাপ, তখন তুরকে নিয়ে সে নদীর পাড়ে ঘুরতে যায়। তুরের খেয়াল রাখা, তুরের ভুল দেখলে শাসন করা, আবার দুষ্টুমির ছলে তুরকে রাগিয়েও দেয়। এভাবেই খুব সুন্দরভাবে তাদের দিনগুলো কাটছিল। তুর ভাবে রুদ্ধ তাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু রুদ্ধ বলে যে সে শুধুমাত্রই বন্ধুত্বের খাতিরেই এমন খেয়াল রাখছে, তাছাড়া আর কিছুই না। রুদ্ধ নিজেও বুঝতে পারেনি সে আসলেই কি তুরকে ভালোবাসে কিনা। তবে এইটুকু বুঝতে পারে
তুরকে না দেখলে, তুরের সাথে কথা না বললে তার ভালো লাগে না। তুর যেন তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তবে সেটা কি শুধুমাত্র বন্ধুত্বের জন্য নাকি অন্য কিছু, সেটা সে জানে না। শুধু এইটুকুই জানে, তুরের সাথে কথা বলে তার আলাদাই একটা শান্তি অনুভূত হয়। আর 2 দিন পর থেকে রুদ্রের ফাইনাল এক্সাম শুরু হবে, তাই এই কয়টা দিন সে একটু ব্যস্ত ছিল। এই কয়দিন তুরের সাথে তার দেখা হয়নি, তবে প্রতিদিন একবার হলেও ফোন করে সে তুরের খোঁজ নিত। তবে এই এক্সাম চলাকালীন খবর নিতে পারবে কি না তা জানে না, তাই আজকে সে ক্যাম্পাসে এসেছে। সাথে এসেছে নাইম, মাহাদ আর শান্ত। তুরের ক্লাস শেষে তারা মাঠে বসে অনেকক্ষণ আড্ডা দিল। আদ্রি, হিয়া, রোজাও তাদের সাথে যুক্ত হলো। অনেকক্ষণ ধরেই তারা আড্ডা দিল। আড্ডার মধ্যেই সবাই রুদ্ধকে রিকোয়েস্ট করলো গান গাইতে, তাই রুদ্ধ গান শুরু করলো। রুদ্ধ তুরের দিকে তাকিয়ে গাওয়া শুরু করলো। অল্প হাওয়ায় গল্প চাওয়ায় ভেসে বেড়াই দিন, জল্পনাতে কল্পনাতে বসন্ত রঙিন। অল্প হাওয়ায় গল্প চাওয়ায় ভেসে বেড়াই দিন, জল্পনাতে কল্পনাতে বসন্ত রঙিন। মন জানে তুমি মেলেছ ডানা, এ মন জানে তুমি আমার বাহানা। রুদ্রের গান গাওয়া শেষ হলে সবাই হাতে তালি দেয়। সবাই রুদ্রের খুব প্রশংসা করে, কিন্তু এত হাসি আনন্দের মাঝে তুর করছে অন্য চিন্তা। সে ভাবছে এখন আর রুদ্রের সাথে চাইলেও দেখা হবে না, এরকম গান শোনা হবে না। পরীক্ষার পরে কে কোথায় থাকে তার ঠিক নেই, সবারই কেরিয়ারের পিছনে ছুটতে হবে। রুদ্রকে চোখের দেখাও দেখতে পাবে কি না তা সে জানে না। শুনেছে রুদ্রের বাবা বলেছে রুদ্রের পরীক্ষার পর তাকে ঢাকায় পাঠিয়ে দিবে, সেখানে থেকেই রুদ্র তার স্বপ্ন পূরণ করবে, তার কেরিয়ার গড়ে তুলবে। কিন্তু রুদ্র তার মতামত এখনও জানায়নি। হয়তো বাবা মা যে ডিসিশন নিয়েছে সেটাতেই হ্যাঁ বলে দিবে। রুদ্র তো এখনও বলেনি সে তুরকে ভালোবাসে কিনা, তাহলে কি সে ঢাকায় যেয়ে তাকে ভুলে যাবে? তোর আনমনে এসবই ভেবে চলছে। তুরকে অন্যমনস্ক দেখে রুদ্র তুরকে জিজ্ঞাসা করলো। কি ব্যাপার তোর, তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? কি নিয়ে এত চিন্তা করছো? তুর মেকি হেসে বলল, কই কিছু না তো। আচ্ছা যাই হোক, রুদ্র আজ তাহলে আসি, আমার শরীরটা ভালো লাগছে না, তোমরা আড্ডা দাও। রুদ্র বলল, কি হয়েছে তোমার? অসুস্থ তুমি? জ্বর আসছে নাকি? কই দেখি। তুর বলল, আরে না রুদ্র, তুমি এত ব্যস্ত হইও না, তেমন কিছুই না, এমনি ভালো লাগছে না। আদ্রি বলল, তোর কি হয়েছে বলবি তুই? সবসময় অনেকক্ষণ গল্প করলেও তোর গল্প করা যেন শেষই হয় না। তুই অনেকক্ষণ থাকতে চাস, তাহলে আজ কি হলো তোর? নাইম বলল, তোর আমরা বুঝতে পারছি তুমি কিছু একটা নিয়ে আপসেট আছো, কি হয়েছে বলো আমাদেরকে, দেখি আমরা তোমার মন ভালো করতে পারি কি না। তুর বলল, আরে না ভাইয়া, আপনারা যা ভাবতেছেন তা নয়, আমার আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। মাহাত বলল, তাহলে আর আমরা থেকে কি করব? চলো তাহলে আমরাও বাসায় চলে যাই। রোজা বলল, হ্যাঁ সেটাই ভালো হবে, চলো তাহলে। সবাই সবার বাসায় যাওয়ার জন্য উদ্ধৃত হলো। তখন রুদ্র মাহাতকে বলল, মাহাদ, তোর বাসা তো আমার বাসা হয়ে যাওয়া লাগে, তুই এক কাজ কর, যাওয়ার টাইমে আদ্রিকে আমার বাসায় নামিয়ে দিয়ে আসিস, আর আমি একটু তোরকে তার বাসায় নামিয়ে দিয়ে আসি। তুর বলল, লাগবে না, আমি একাই যেতে পারবো। রুদ্র বলল, তোমাকে আমি জিজ্ঞেস করেছি তুমি পারবে কি পারবে না, সো চুপ থাকো, আমার যেটা ভালো মনে হচ্ছে সেটাই করব। মাহাত বলল, ঠিক আছে রুদ্র, তুই চিন্তা করিস না, আদিকে আমি নিয়ে বাসায় ছেড়ে দিয়ে আসব, তুই যা তুরকে নিয়ে। রুদ্র বলল। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এরপর যে যার বাসায় চলে গেল, আর রুদ্র তুরকে নিয়ে তুরের বাসায় যেতে লাগলো। তুর পুরো রাস্তায় চুপচাপ ছিল। তুরের বাসার সামনে এসে রুদ্র তুরকে জিজ্ঞেস করেছে, কিন্তু তুর এই বিষয়ে রুদ্রকে কিছুই বলেনি। তুর শুধু বলল, রুদ্র খুব ভালো করে এক্সাম দিবেন, অনেক ভালো রেজাল্ট চাই কিন্তু, অল দ্য বেস্ট। রুদ্র বলল। থ্যাংক ইউ। তারপর তুর বাই বলে বাসায় চলে গেল, আর রুদ্র তুরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও তার বাসার দিকে চলে গেল। রুদ্রের আজ থেকে এক্সাম শুরু। এক্সামের প্যারায় তুরের সাথে এই 2 দিন কথা হয়নি।
ভেবেছে এক্সাম শেষ হলেই তুরের সাথে একেবারে কথা বলবে, কিন্তু এই দিকে ঘটে গিয়েছে আরেক বিপত্তি। তুরের বাবা বলেছেন তুরকে নিয়ে তাদের দাদার বাসায় চলে যাবেন। তুরের দাদা দাদিকে অনেকবার তুরের বাবা আনতে চেয়েছিলেন, কিন্তু তারা আসেননি। তাদের এক কথা, তাদের বাড়ি ছাড়া অন্য কোথাও তারা যাবেন না। তবে তারা প্রায় তুরদের বাসায় এসে কয়েকদিন থেকে যায়। তুরের বাবার কাজের সূত্রেই তাদের এখানে থাকা। তুরের দাদি অসুস্থ, তাই তুরের বাবা ভাবছেন এখন থেকে তারা তুরের দাদার বাড়িতেই থাকবেন। সবাইকে কাছে পেয়ে তুরের দাদিও ভালো থাকবেন। আর সে সাথে তুরকে জানানো হলো তারা এখন তুরের বিয়ে নিয়েও ভাবছেন। বাবা বলেছেন তুরের যদি কোনো পছন্দ থাকে তাহলে নির্দ্বিধায় বলতে পারে। তারা তুরের মতকে যথেষ্ট সম্মান করে। তুর কি বলবে ভেবে না পেয়ে বলল তার একটু সময় চাই। তুরের বাবা বলে দিয়েছেন তুরের যত সময় নেওয়া নিতে পারে, তবে তারা সামনের মাসেই তার দাদার বাড়িতে যাবেন, এইটাই ফাইনাল কথা। তুর যেন আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেয়। এই কথা শুনে তুরের খুব খারাপ লাগলো। কি করবে সে এখন? তার এখন কি করা উচিত? তার মাথায় আসছে তার এখন কি করা উচিত। রুদ্রের এক্সাম চলছে, এখন রুদ্রের এই বিষয়ে কিছুই জানানো যাবে না। রুদ্রের সাথে তো কথাই হয়নি, তাহলে জানাবে কি করে? তাই তুর তার মায়ের কাছে গেল। মায়ের কাছে গিয়ে মায়ের কোলে মাথা রেখে বলল মাথায় হাত বুলিয়ে দিতে। তাই মা তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। তুর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা মা, তোমাকে একটা প্রশ্ন করি। বল। আচ্ছা মা, আমরা যখন কাউকে খুব ভালোবাসি কিন্তু যে মানুষটিকে ভালোবাসি সে মানুষটি আমাদেরকে ভালোবাসে না, তা বুঝতে পারি, তখন আমাদের কি করা উচিত? মা বললেন, আমার মনে হয় তার থেকে দূরে সরে যাওয়া উচিত। দূরে সরতে যতই কষ্ট হোক না কেন, তাও আমাদের উচিত দূরে সরে যাওয়া। দূরে সরে গিয়ে যদি তাকে শান্তি দেওয়া যায়, তাহলে আগে পরে কোনো কিছু না ভেবে তার থেকে দূরে সরে যাওয়াই শ্রেয়। কারণ মা, জানিস তো, সবকিছু জোর করে অর্জন করা গেলেও ভালোবাসা কখনোই জোর করে পাওয়া যায় না। ভালোবাসা সেখানেই পূর্ণতা পায় যেখানে দুইজনই একে অপরকে সমান ভালোবাসে। আর যেখানে একজন অন্যজনকে নিজের চেয়েও বেশি ভালোবাসে কিন্তু অপরজন তাকে একটুও ভালোবাসে না, সেখানে থাকলে জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। তাই সে ভালোবাসা থেকে দূরে সরে যাওয়াই মঙ্গল। বুঝলি তো মা? তুর বলল। মা। মা বললেন, তো হঠাৎ এইরকম একটা কথা জানতে চাইলি? না মা, এমনি জানতে ইচ্ছে করলো। থাকো তুমি, আমি আমার রুমে যাই। এখান থেকে তো একেবারেই চলে যাব, তাই এখন থেকেই আস্তে আস্তে সব গুছাতে হবে না? যাই আমি। এই কথা বলে তুর তার মায়ের রুম থেকে প্রস্থান করলো। তুর সারা রাত ধরে ভাবলো তার কি করা উচিত। সে কি পারবে রুদ্রের থেকে দূরে থাকতে? না, তার পারতেই হবে। রুদ্রের থেকে সে দূরে চলে গেলে রুদ্র অনেক শান্তিতে থাকতে পারবে। সেই তো রুদ্রের সাথে বন্ধুত্ব করেছিল। রুদ্র তো চায়নি তার সাথে বন্ধুত্ব করতে। আর যাই হোক, কারো জীবনে এভাবে জোর করে থাকা যায় না। সে চলে গেলে রুদ্র নিশ্চয়ই খুব ভালো থাকবে। তাহলে তাই হোক, সে রুদ্রের আগেই রুদ্র থেকে অনেক দূরে চলে যাবে। তবে যাওয়ার আগে না হয় রুদ্রের সাথে শেষবারের জন্য একবার দেখা করে যাবে। ততদিন রুদ্রের এক্সামও শেষ হয়ে যাবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করা যাক। সেদিন রাতে আর তুরের চোখে ঘুম ধরা দেয়নি। সে সারা রাত নির্ঘুমে কাটিয়েছে। ভোরের দিকে তার চোখ লেগে এসেছিল। দেখতে দেখতে রুদ্রের এক্সামও শেষ হয়ে গেল। এই কয়দিনে একবারও তুরের সাথে তার দেখা হয়নি। সে তুরকে ফোন দিলেও তুর নানা বাহানা দিয়ে তাকে এড়িয়ে যেত। তুর হঠাৎ এমন কেন করছে সে রুদ্ধ বুঝতে পারছে না। এই তো আজ সকালে তুর রুদ্ধকে ফোন করে বলেছে সেই নদীর কাছে যেন রুদ্ধ একটি বার তুরের সাথে দেখা করতে আসে। তুর রুদ্ধের জন্য অপেক্ষা করবে। তুরের সাথে অনেকদিন দেখা না হয় রুদ্ধ রাজি হয়ে গেল। সময়টা এখন বিকেল। তুর রুদ্ধ নদীর পাড়ে বসে আছে। দুইজনের মুখেই কোনো কথা নেই। রুদ্ধ নদীর পাড়ে এসে দেখল তুর আগে থেকেই এখানে বসে আছে। রুদ্ধ এসে তুরকে দেখেই বুঝে ফেলছে তুরের কিছু একটা হয়েছে। সে এসেই তুরকে জিজ্ঞেস করল,
কি ব্যাপার তোর? হঠাৎ দেখা করতে চাইলা? কোনো বিশেষ প্রয়োজন? রুদ্রের কথা শুনে তুর বলল, কেন? কোনো প্রয়োজন ছাড়া বুঝি দেখা করা যাবে না? না, আমি সেটা বলিনি। তুর আর কিছুই বলল না। এক মনে সে নদীর পানির দিকে চেয়ে আছে। এখন তার তর্কে যেতে ইচ্ছে করে না, তাই চুপ থাকার ভূমিকায় পালন করলো। সে এক মনে ভেবে চলেছে আজ থেকে সব অন্যরকম হয়ে যাবে। হয়তো আজ সে রুদ্ধকে পাবে, নয়তো রুদ্ধকে হারাবে। সে আজকে শেষবারের মতো রুদ্ধের কাছে তার ভালোবাসার আর্জি জানাবে। গ্রহণ করা না করা রুদ্ধের ব্যাপার। যদি রুদ্ধ হ্যাঁ বলে তাহলে যে করেই হোক সে তার ফ্যামিলিকে মানাবে। আর যদি রুদ্ধ তাকে ফিরিয়ে দেয় তখন সে সারা জীবনের জন্য রুদ্ধের কাছ থেকে দূরে সরে যাবে। আর কখনোই রুদ্ধের সংস্পর্শে সে আসবে না, তাতে যতই কষ্ট হোক না কেন। হয়তো তার জন্য রুদ্ধের থেকে দূরে থাকা খুবই কষ্টের হবে। এই কয়টা মাসে সে রুদ্ধকে অনেক ভালোবেসে ফেলেছে। এই যে তাদের বন্ধুত্বের সময় থেকে রুদ্ধের সাথে রোজ কথা হতো, রোজ দেখা হতো, এই যে প্রায় এই নদীর পাড়ে আসতো, কত শত গল্প করতো, রুদ্ধ তার মন ভালো করতে মাঝে মাঝে গান গাইতো, এত সব স্মৃতি সে কি করে ভুলে যাবে? এসব ভাবতেই তো তার দম আটকে যাওয়ার মতো কষ্ট হচ্ছে। তাহলে সে রুদ্ধকে কি করে ভুলে থাকবে? রুদ্ধ তার হোক বা না হোক, আমরণ রুদ্ধ তার মনের কোণার স্মৃতি হয়ে থেকে যাবে। তোর একটা দীর্ঘশ্বাস ফেলে রুদ্ধের দিকে তাকালো, কিন্তু রুদ্ধ এতক্ষণ চুপটি করে গালে হাত দিয়ে তুরের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল তোর কখন কথা শুরু করবে। অবশেষে তুর কথা শুরু করলো। সে রুদ্ধের দিকে তাকিয়ে বলল, ভালোবাসি স্বপ্নপুরুষ। তুরের কথা শুনে রুদ্ধ হাঁ করে চেয়ে থাকলো। সে ভেবেছে তোর কি না কি বলবে, অথচ তোর যে কথা বলল তা শুনে সে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তোরের কথা শুনে রুদ্ধ হাসবে নাকি কাঁদবে? এতক্ষণ সে মনে মনে কি ভেবে এখন এই কথা বলছে। তার চেহারা দেখে ভেবেছিল কত কি যেন বলবে, আর এখন কি বলছে। রুদ্রের হাঁ করা মুখ বন্ধ হলো তুরের পরের কথাগুলো শুনে। তুর বলল, অবাক হচ্ছেন? আমি আপনাকে ডেকে এনে এই কথা বলছি কেন? নিশ্চয়ই আপনাকে ডাকার পেছনে কোনো রিজন আছে, তাই না? তাহলে শুনুন, আপনাকে আমি এখানে ডেকেছি কারণ আমি জানতে চাই আপনি আমাকে ভালোবাসেন কি না। আমি আবারও আপনার কাছে আমার ভালোবাসা নিয়ে এসেছি। এখনও কি সেই আগের মতোই ভালোবাসি না বলে ফিরিয়ে দেবেন, নাকি অ্যাকসেপ্ট করে নেবেন? এখনও কি আমাকে নিয়ে আপনার মনে কোনো ভালোবাসা জাগেনি? ভালোবাসি আমি আপনাকে। আপনি কি আমাকে ভালোবাসবেন? হ্যাঁ অথবা নাতে উত্তর দিন। তবে জেনে রাখুন, আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সারা জীবনের চুক্তিতে এই তুর আপনার কাছে থেকে যাবে। আর যদি আপনার উত্তর না হয় তাহলে আর কখনোই তুর আপনার সংস্পর্শেও আসবে না, আপনার থেকে বহু দূরে চলে যাবে। ভেবেচিন্তে তবেই উত্তরটা দিবেন। তুর এই কথা বলেই রুদ্ধের মুখপানে চেয়ে রইল উত্তরের আশায়। রুদ্ধের উত্তর কি হবে, হ্যাঁ নাকি না? রুদ্ধ কি তুরকে একসেপ্ট করবে, বলবে যে সেও তাকে ভালোবাসে, নাকি আগের মতোই ফিরিয়ে দেবে? রুদ্ধের জবাব শুনে তুর তার সব ভাবনা থেকে বেরিয়ে আসলো। রুদ্ধের জবাব শুনে তুর কি বলবে কোনো কথাই ভেবে পেল না। সে শুধু অবাক পানে রুদ্ধের দিকে চেয়েই রইল, আর তার চোখের কোঠরে অশ্রু জমে গেল। এটা কি আনন্দের অশ্রু নাকি কষ্টের? তোর যখন রুদ্ধের মুখপানে চেয়ে রুদ্ধের উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলো, তখন রুদ্ধ বলে উঠল, তোর হঠাৎ এসব কথা কেন বলছো? এসব কথা কোত্থেকে আসছে? তুমি না বলেছো তুমি আমার একটা ভালো বন্ধু হিসেবে পাশে থাকবা? তাহলে এখন ভালোবাসার কথা, তারপর দূরে চলে যাওয়ার কথা আসছে কোথা থেকে? তুমি কি বলছো এইসব? কেন বন্ধুদের মধ্যে ভালোবাসার কথা টেনে আনতেছো? তোর তার ঠোঁট চেপে কান্না আটকিয়ে বলল, কারণ আমি আপনাকে ভালোবাসি আর লাইফ পার্টনারের স্থানে আপনাকেই বসাতে চাই। শুনেছেন আপনি? বুঝতে পেরেছেন? রুদ্ধ বলল। তোর এবার একটু বেশি রিয়্যাক্ট করে ফেলছো না? এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? তোর বলল, আপনার যা মনে হয় ভাবেন, আই ডোন্ট কেয়ার। যে কথাটা বলতে আপনাকে এখানে ডাকা সে হলো
আমরা আগামী সপ্তাহে চলে যাব গ্রামের বাড়িতে। এখান থেকে অনেক দূরে, চাইলেও আর দেখা করা হবে না। আর শুনুন, বাবা বলেছে আমার জন্য পাত্র দেখবে। হয়তো গ্রামের বাড়িতে যেই আমাকে বিয়ে দিয়ে দিবে। যাই হোক, দোয়া করি আমি দূরে চলে গেলে আপনি খুব ভালো থাকবে, কেউ আর আপনাকে এসে ডিস্টার্ব করবে না, আপনি খুব ভালো থাকবেন। তোরের যাওয়ার কথা শুনে কেন জানি রুদ্রের খুব কষ্ট লাগলো। তার তো খুশি হওয়ার কথা, তোর চলে যাবে, তাকে কেউ ডিস্টার্ব করবে না। তাহলে তার এত কেন কষ্ট হচ্ছে? তার কেন মনে হচ্ছে সে তার জীবনের খুব মূল্যবান কিছু হারিয়ে ফেলছে? শুধুই কি বন্ধুত্বের জন্য, নাকি সে তুরকে সত্যিই ভালোবেসে ফেলেছে? তার কাছে এর কোনো উত্তর নেই। সে তো তুরকে নিয়ে কখনো সেভাবে ভাবেইনি। তবে এই কয়দিনে তুর তার অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু সে তুরকে ভালোবাসে কিনা তার কোনো উত্তর নেই। তাই এই মুহূর্তে রুদ্র চুপ থাকলো। আর তুর তো সেই কখন থেকে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। রুদ্র আর তুর দুজন মন খারাপ করেই বসে আছে। তবে রুদ্রের একটা কথাতেই তাদের মনটা ভালো হয়ে যেত, যদি কিনা রুদ্র বলতো সে তুরকে ভালোবাসে। কিন্তু সেই বা কী বলবে? সে তো নিজেই জানে না। তার মন বলছে সে তুরকে ভালোবাসে, তুরকে ছাড়া তার ভালো থাকা দায় হয়ে উঠবে। আর তার মস্তিষ্ক সাইরেন দিচ্ছে যে তুরকে ভালোবাসে না, তুর শুধুমাত্রই তার বন্ধু, আর কিছু না। তোর রুদ্ধ কেউই আর একটি কথাও বলল না, পুরোটা সময় নীরবে কাটিয়ে দিল। তাদের এই নীরবতার মাঝেই ধরণীতে সন্ধ্যা নেমে আসলো। অবশেষে রুদ্ধই নীরবতা শেষ করে হালকা কাশি দিল তুরের দৃষ্টি আকর্ষণ করতে। তো রুদ্ধের দিকে চেয়ে থাকলো, ভাবলো এই বুঝি রুদ্ধ বলবে যে তুরকে ভালোবাসে। কিন্তু রুদ্ধ তা না বলে বলল, সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসায় ফিরতে হবে, বাইকে যেয়ে বসো। তো রুদ্ধের কথা শুনে বুঝতে পারল সে আবারও একটু বেশি আশা করে ফেলেছে। যে স্বপ্ন কখনো পূরণ হবার নয়, তা নিয়ে স্বপ্ন দেখে কেন সে বারবার কষ্ট পাচ্ছে। তুরের ভিতর থেকে যেন কান্নাটা দলা পাকিয়ে আসছে। তাই কান্না লুকাতেই সে রুদ্ধের কাছ থেকে দূরে সরে গেল। সে বাসার পথ ধরল, কিন্তু রুদ্ধ এসে তাকে জোর করলো যেন সে রুদ্ধের বাইকে এসে বসে। এই অসময়ে একা একা যাওয়ার দরকার নেই। বন্ধু হিসেবে তার দায়িত্ব তুরকে ঠিকমতো বাসায় পৌঁছে দেওয়া। তুরও আর কথা বাড়ালো না। সে জানে কথা বাড়ালে কথা বাড়বে, কিন্তু রুদ্ধ তার সিদ্ধান্ত থেকে এক চুলও সরবে না। তাই সে চুপচাপ রুদ্ধের বাইকে এসে বসল। যাওয়ার পথে রুদ্ধ তুর দুজনেই চুপ ছিল, কেউই কোনো কথা বলেনি। তুরের বাসার সামনে এসে তুর বাইক থেকে নেমে যায়। তারপর রুদ্ধ তুরকে বলে, নিজের খেয়াল রেখো তোর। আমার কথা আপনার না ভাবলেও চলবে। কে বলেছে আমার কথা ভাবতে আপনাকে? আমি নিজের খেয়াল রাখবো কি রাখবো না সেটা একান্তই আমার ব্যাপার। আপনি বলার কি? কি হই আমি আপনার? আমি বাঁচি কিংবা মরি তাতে আপনার কি? আর হ্যাঁ, চিন্তা করিয়েন না, আপনার থেকে অনেক দূরে চলে যাব, আর আপনাকে জ্বালাবো না। তুরের মরার কথা শুনে রুদ্ধের প্রচণ্ড রাগ উঠে গেল। এর উপর তুর বারবার বলছে দূরে চলে যাবে, তাই রুদ্ধ তার রাগ আর কন্ট্রোল করতে পারল না। রুদ্ধ রাগের মাথায় তুরকে বলল, কি সমস্যা তোমার? একটা কথার বিনিময়ে এতগুলো কথা শুনিয়ে দিলে? তুমি কি পাগল? আমার তো মনে হচ্ছে তোমার মাথায় সমস্যা আছে। আর তুমি কি চাচ্ছ? আমি তোমাকে জোর করে ভালোবাসি? জোর করে আর যাই হোক, ভালোবাসা হয় না। বুঝতে পেরেছো তুমি? কে বলেছিল আমার সাথে বন্ধুত্ব করতে আসতে? তুমি জানতে না আমার সংস্পর্শে আসলে তুমি আরও বেশি মায়ে পড়ে যাবে আমার? জানতে না তুমি? জেনে শুনে যেহেতু এসেছো, তাহলে কেন এত পাগলামি করছো? তুর আর কান্না চেপে রাখতে পারল না। কান্নারত অবস্থায় চিৎকার করে বলল, আমি পাগলামি করছি? হ্যাঁ, আমি পাগলামি করছি। আমি একটা পাগল। আপনার ভালোবাসা পাওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্যই আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যাবে না? বলুন না, আমি কি আসলেই অনেক খারাপ? কেন আপনি আমার ভালোবাসা গ্রহণ করছেন না? কেন এমন করছেন? এই কয়টা মাসে আমি আপনার মনে একটুকু কি জায়গা করে নিতে পারিনি? আচ্ছা, আপনি যে আমায় দূরে ঠেলে দিলেন, থাকতে পারবেন তো? আচ্ছা, ধরে নিলাম আপনি আমায় ভালোবাসেন না। এই কয়দিনে কি আমি আপনার অভ্যাসে পরিণত হইনি?
এই যে নিয়ম করে আমার সাথে দেখা হওয়া, ক্যাম্পাস থেকে আমাকে বাসা অবধি পৌঁছে দেওয়া, বিকেলে নদীর পাড়ে সময় কাটানো, তারপর রাতে ফোনে কত শত গল্প করা, দুইজন দুই প্রান্ত থেকে চাঁদ দেখা, বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশ দেখতে দেখতে ফোনে কথা বলা, এইগুলো কি একটুও মিস করবেন না আপনি? বলুন না, মিস করবেন না? ও, আমি কাকে এসব কথা বলছি? সে কেন মিস করবে? সে কেন কষ্ট পাবে? সে কি আমাকে ভালোবাসে নাকি যে এইরকম মিস করবে, যে এইসব মিস করবে? সে তো আমার থেকে দূরে যাওয়ারই অপেক্ষায় ছিল। আমি জোর করেছি বলেই তো সে আমার সাথে বন্ধুত্ব করেছে, না হলে তো সব সময় আমার থেকে পালিয়ে বেড়াতো। আজকে তো তার খুব আনন্দের দিন। আজ থেকে তো তোর নামের কেউ তাকে কোনো প্রকার প্যারা দিবে না। আজ থেকে তো রুদ্রের মুক্তি। সে তো আজ খুব খুব খুশি, তাই না মিস্টার রিফাইজ রুদ্র? কি ঠিক বললাম তো? তবে একটা কথা শুনে রাখুন, এই তোর আপনাকে সারাটা জীবন ভালোবেসে যাবে। আপনাকে আমি ভালোবেসেছি, ভালোবাসি আর ভালোবাসবো। আপনি ভালোবাসলেও বাসবো, আর না বাসলেও আমি আপনাকে ভালোবেসেই যাব। এখন তো আমার অভাব বুঝবেন না? বুঝবেন, বুঝবেন। আমি হারিয়ে গেলে ঠিকই বুঝবেন। একটা কথা জানেন তো, মানুষ থাকতে কদর করবে না, হারিয়ে গেলে হাহাকার করে। তখন সেই হারানো মানুষটার অভাব তাকে কাঁদায়, আর বেঁচে থাকাটাই তখন কষ্টকর হয়ে যায়। আমি হয়তো আপনার সামনে আসছি, তাই হয়তো আমায় মূল্য দেন নাই, কিন্তু এমন একদিন আসবে যেদিন আমার শূন্যতায় আপনি হাহাকার করবেন, আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনি অশ্রু ঝরাবেন। কিন্তু আফসোস, সেদিন আর হয়তো এই তুরের হাতে সেই সময়টুকু থাকবে না। সেদিনই আপনি আমার কষ্টটা উপলব্ধি করবেন, কিন্তু তখন খুব বেশি দেরি হয়ে যাবে। রুদ্র যে জিদের মাথায় তুরকে কতটা আঘাত দিয়েছে তা বুঝতে পেরে তুরকে সরি বলছে। তুর আর কিছু না বলেই চলে যেতে নিলে রুদ্র বলল,